নমস্কার। আজকের ইউটিউব ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বহুদিন পর ইউটিউব ভিডিও করছে। ইউটিউবে মূলত আপনারা যা দেখেন সেসব আসলে ফেসবুক লাইভ ডাউনলোড করে ইউটিউবে দেওয়া হয়। কিন্তু আজকে মনে হলো একটি ইউটিউব ভিডিও বানাই। টপিক কি? এই ভিডিওটির টপিক অবশ্যই মূল যে আলোচ্য বিষয় করোনা। আগে হ্যাঁ, করোনা আবার ফিরে এসেছে। করোনা আবার ফিরে এসেছে। ওই যে আমি বলে থাকি, আমার সহযোদ্ধা পাঠক যারা করোনা কালের আগে থেকে বা সেই সময়ে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আছেন বা আমার সঙ্গে যুক্ত আছেন, তারা জানেন ওই যে ট্যাগ লাইনটি কি মিলে যাচ্ছে তো, কি মিলে যাচ্ছে তো। তো করোনা আবার কোথায় ফিরেছে? কেন এশিয়াতে? আগে হ্যাঁ, চীনের ব্যাপার তো। এখন বলেই দিলাম, আগের ভিডিও তো বলেছি। এতদিন শুধু আমেরিকার খেলাটাই দেখেছেন, জায়নিট শক্তির কর্মভূমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন সব দেশই কর্মভূমি, তবে ওই যে ভূমিকা নেওয়ার ব্যাপারে তো এটা রকম ফের আছে। এবার আমেরিকার পাশাপাশি চীনের খেলাটাও দেখবেন। এই করোনা মানেই কিন্তু চীন। আগে হ্যাঁ, কোথায় কোথায়? ওই তো চীনেরই হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং চীনের ভেতরে আগে হ্যাঁ মেনল্যান্ড চায়না, সব জায়গাতে এখন করোনা 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 আসছে। এই বিষয়ে আসছে এবং কতটা আপনারা প্যানিকগ্রস্ত হবেন এবং এরপরে কি হতে পারে, মানসিক প্রস্তুতি রাখা। প্যান্ডেমিক ট্রিটি সই হতে চলেছে 19শে মে, বৈঠক আছে। কতটা মানসিক প্রস্তুতি রাখবেন সে বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতেই থাকবে। তার আগে আপনাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই, যেটা গত যে ফেসবুক লাইভ এবং ইউটিউবে দিয়েছে তার কমেন্ট বক্স এবং বিভিন্ন রকম ইনবক্সে যারা অনেকে প্রশ্ন করেছেন, কয়েকটির উত্তর দিই। প্রথমত জানাই, গতকাল তাড়াহুড়োতে লিঙ্কগুলো দিতে ভুলে গেছি। তো গতকালের ভিডিও ওই যে যুদ্ধবিরতির নেপথ্যে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন যাদের সন্দেহ আছে এই অধমের কথাবার্তাতে বা ওই যে তথ্যে। পর্যবেক্ষণটা আমার নিতান্তই নিজের যা রেখেছি বিশ্লেষণ, ওটাতে কোনো লিঙ্ক পাবেন না। কিন্তু তথ্যগুলো রাফাইল নামানো, ভেঙে পড়া, টেনসির কার্যকলাপ ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে রয়েছে। এই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলো ক্লিক করলেই পেয়ে যাবেন। তো যাই হোক, সেই প্রেক্ষিতেই আজকের যে 10C কেন কম্পিটিটিভ হয়ে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক আর্মস যে মার্কেট আছে, যে বাজার আছে, অস্ত্রশস্ত্রের বাজার, ফাইটার জেটের বাজার, সেই বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ সংযোজন এই ভিডিওতে করতে চলেছে। সেটি হলো দাম, পারফরমেন্স কি ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন রকমের আমাদের ইন্ডিয়ার মিডিয়া একরকম বলবে, পাকিস্তানের মিডিয়া একরকম বলবে। এই কারণেই আমি যে লিঙ্কগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমাদের দেশের মিডিয়া বা পাকিস্তানের মিডিয়ার লিঙ্ক আমি দিইনি, দেখে নেবেন। তো মিডিয়া তো বুঝতেই পারছেন, মিডিয়া করোনা কালে মিডিয়া নিয়ে আমরা মোটামুটি যারা জানতাম না তারাও বুঝে গেছি মিডিয়া কি করে, মিডিয়া কতটা দালাল, কাদের দালাল, কখন দালাল, কি জন্য দালাল। তাই পর্যবেক্ষণের উপর বেশি ভরসা রাখবেন। মিডিয়া থেকে তথ্য অবশ্যই নেবেন, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তাই আমি বারবার করে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের উপর জোর দিয়ে থাকি। কারণ বারবার আমি বলেছি যে আমেরিকার পাশাপাশি চীনকেও এবার একটা ফয়েল হিসেবে, কাউন্টার ফোর্স হিসেবে ওরা তৈরি করবে। আর সেই প্রেক্ষিতেই আমি এই যে 10C বলুন আর এই পাকিস্তানকে চীনের অস্ত্র বিক্রি বলুন,
বা ভারতকে আমেরিকার অস্ত্র বিক্রি বলুন, এই সমস্ত কিছু এই চিন্তন পর্যবেক্ষণের আলোতেই আমি রেখেছি এবং সেভাবে এগোচ্ছি। তাই নিছক তথ্যের উপরে কিন্তু চোখ স্থাপন করে মগজটাকে বন্ধ রাখবেন না, ব্লক করবেন না। আসুন প্রাইস কম্পারিজন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এটা আপনারা যে কোনো ভাবেই পেয়ে যেতে পারেন, এটা তথ্য। চীনের যে যে 10C যা পাকিস্তানকে চীন দিয়েছে বা চীন পাকিস্তান কিনেছে এবং সেখানে তৈরিও হচ্ছে, প্রডিউসড হচ্ছে চীনের অনেক অস্ত্র, অনেক জেট এবং মিসাইল, সেটা আগের ভিডিওতেই বলেছি। তার দাম কত জানেন? 40 থেকে 50 মিলিয়ন ডলার প্রতি পিস। আরো একবার শোনেন, 40 থেকে 50 মিলিয়ন ডলার প্রতি পিস। আর রাফাইল দাসাল্ট কোম্পানি, যেটা ফ্রান্সের, যারা রাফাইল বিমানটি বানায় এবং যেটি ভারতের কাছে আছে এবং ভারতকে বিক্রি করা হয়েছে, ভারত কিনেছে, এই প্রিমিয়াম কোয়ালিটির এয়ারক্রাফটটি কিনেছে। প্রথম লটেই 34টি রাফাইল ভারত কিনেছিল। এক প্রতিটি পিসের দাম কত জানেন? 288 মিলিয়ন ডলার। তার মানে কত দাঁড়াচ্ছে? 28 কোটি 80 লক্ষ। ওই ধরুন গড়পড়তা 30 কোটি মতো, 30 কোটি এক একটি রাফায়েল বিমানের দাম। পাকিস্তান জানিয়েছে 3টি নামিয়েছে, তাহলে 390 কোটি ভারতীয় জনগণের ট্যাক্সের টাকা। আর ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলেছে 3টি বলা যাচ্ছে না, 2টি তো একেবারে কনফার্ম, তাহলেও 60 কোটি টাকা। আর সেক্ষেত্রে যে 10Cর দাম কত? স্বাভাবিক, পাকিস্তানের তো আর রাফাইল কেনার ক্যাপাসিটি নেই, আছে? ওদের অবস্থা তো আপনারা জানেন, আমাদের অবস্থা একটু বেটার, ওদের চাইতে বড় দেশ, অরণ্য সম্পদ, জল সম্পদ, অন্যান্য সম্পদ বেশি, তাই তো? আর তাই এখানে জনগণকে শোষণ করার, এক্সপ্লয়টেশনের সুযোগ বেশি, লোক সংখ্যাও বেশি, আর তাই বেশি দাম দিয়ে রাফাইল কেনা যায়। 288 মিলিয়ন ডলার দিয়ে রাফাইল কেনা যায়। পাকিস্তান কি সেটা পারে না। তাই তারা 40 মিলিয়ন ডলারের, 40-50 মিলিয়ন ডলারের মধ্যেই আটকে আছে, অর্থাৎ 4 থেকে 5 কোটি টাকায় এক একটি J-10C। তাহলে 4 কোটি বনাম কত দাঁড়াচ্ছে? 28 কোটি। 28 কোটি 80 লক্ষ, বা ধরুন 29 কোটি। তাহলে 4 কোটি বনাম 29 কোটি। এবার ভাবুন, পৃথিবীর অন্যান্য যে দেশ যারা এই পারফরমেন্সটা দেখলো বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতে দেখেছে, দেখা গেছে, এ বিষয়ে বহু তথ্য আছে, আমি লিঙ্কও দিয়েছি, আরো চাইলে আরো দিতে পারি। শুধু ভারতের মিডিয়া দেখলে তো হবে না, আর পাকিস্তানের মিডিয়া দেখলেও হবে না। ওরা বুঝতেই পারছেন, পাকিস্তানের মিডিয়া পাকিস্তানের দালালি করবে, ভারতের মিডিয়া ভারতের দালালি করবে। এছাড়াও বহু ইন্ডিপেন্ডেন্ট, আপাতভাবে, পুরোটা না হলেও, অর্থাৎ এই দুটো দেশ যাদেরকে খাওয়াচ্ছে না পড়াচ্ছে না, তো তাদের রিপোর্ট গুলো তো দেখতে হবে, বুঝতে হবে, এবং সবচেয়ে বড় কথা, পর্যবেক্ষণের ওপর বিশ্বাস রাখতে হবে যে কেন পাকিস্তান এই যুদ্ধে শুধুমাত্র চীনের অস্ত্রশস্ত্র, চীনের ফাইটার জেট, চীনের মিসাইল ব্যবহার করলো। আমেরিকার দেওয়া বহু কিছু পাকিস্তানের কাছে আছে, তারা কেন ব্যবহার করলো না, এটাও তো বুঝতে হবে। অর্থাৎ এটা একটা আর্মস, যেটা অস্ত্রশস্ত্রের যে বাজার, সেই বাজারটাও এবং তার ক্যাপাবিলিটি, পারফরমেন্সটা যেমন চীন দেখতে চেয়েছে, তেমন আমেরিকাও দেখতে চেয়েছে। ভালো করে বলতে গেলে এই দুটো দেশে যারা লগ্নি করে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, জায়নিস্ট যারা, তারাই দেখতে চেয়েছে। আর তাই এই কোন রকম এভিডেন্স না থাকা সত্ত্বেও পাকিস্তান ভারত রাত দুপুরে পাকিস্তানকে আক্রমণ করেছে, যাতে করে পাকিস্তান রিটালিয়েট করে, জানা কথা করবে, এবং এভাবেই ফাইটার জেট গুলো এবং মিসাইলের পারফরমেন্সের একটা কম্প্যারিজন হবে, এবং যারা বিনিয়োগ করছে, আর্মস ডিলার, তারাও বুঝতে পারবে টেকনোলজি আমাদের কোথায় আছে, কস্ট এফেক্টিভ আর কিভাবে করা যায়, কম্পিটিশনের বাজার তো, এবং কিভাবে
আরো অন্যান্য দেশকে প্রলুব্ধ করা যায় অস্ত্র কেনার ব্যাপারে। আবার বলছি, চীন কিন্তু এখন আর ছোটখাটো শক্তি নেই। চীন কি নিজের বলে, দেশের জনগণের বলে সমস্ত কিছু করে চীন এই জায়গায় পৌঁছেছে? না, সেখানে জায়নিজ লবি বিনিয়োগ করেছে। তার প্রধান প্রমাণ, যেটা আমি অমৃতসরপত্র 2য় খণ্ডে লিখেছে, মার্কিন চীন বাণিজ্য চুক্তি, যার মাধ্যমে চীনের এই উত্থান। ওই বাণিজ্য চুক্তি যদি না হতো, যদি মেটেরিয়ালাইজ না করা হতো, তাহলে চীনের এই উত্থান হতো না। পড়ুন, বুঝুন, প্রশ্ন করুন। এবারে আসছি, করোনা আবার ফিরে এসেছে। করোনা 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 কোথায় ফিরেছে? ওই যে চীন। আমেরিকায় করোনা হবে না, বার্ড ফ্লুও সেভাবে হবে না, কারণ ডোনাল্ড ট্রাম্পের এখন নজর অন্যদিকে। এখন ডোনাল্ড ট্রাম্পের নজর মূলত ট্রেড করা, জিরো ট্যারিফে মাল বিক্রি করা, যেমন ভারত এবং অন্যান্য দেশগুলো যেখানে আমেরিকার তাবেদারি রয়েছে, মানে আমেরিকার রোয়াব আছে, সেসব দেশগুলোতে জিরো ট্যারিফে মাল বিক্রি করা। আর কি? অস্ত্রশস্ত্র বিক্রি করা। এই যে ভারতকে দেবে ওরা বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র, পাক ওই যে J-10 চীনকে দেখাবে, চীনকে দেখিয়ে বলবে এই দেখুন চীনের অস্ত্র পাকিস্তানের কাছে কিরকম ফাইট করছে ওরা। তাই ভারতকে ওরা আরো উন্নত ফাইটার জেট, আরো উন্নত মিসাইলের সরবরাহ করবে এবং জনগণের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে, দেশের সম্পদ ব্যয় করে সেই সব অস্ত্র ভারত কিনবে। এবং প্রাইভেট যে আর্মস ডিলার গুলো আছে, সবই তো এখন জানেন ব্যক্তি মালিকানা, তাদের ট্যাকে আমাদের কষ্টার্জিত পয়সা, অর্থ চলে যাবে। তাহলে ওদের মোটিভেশন এইটা। কারণ চীনের মানুষ এখন, আমেরিকার মানুষ এখন আর প্যান্ডেমিকই বলুন আর প্ল্যান্ডেমিকে বলুন পাত্তা দিচ্ছে না। তাই ওখানে এখন আর করোনা হবে না। করোনাটা হবে যেখানে এখনো ডিপপুলেশনের দরকার আছে, অর্থাৎ জনসংখ্যা হ্রাসের দরকার আছে, যেটা আমি বহুবার প্রথম থেকে বলেছি। যারা এটা এসব বুঝতে পারছেন না, নতুন আমার চ্যানেলে এসেছেন, পুরনো ভিডিও দেখুন বা আমার বইপত্র সংগ্রহ করুন, পড়ুন। কারণ এই এশিয়াতেই এবার করোনাটা বেশি করে দেখা যাবে। তারই জল মাপছে ওরা, জল মাপছে। আর এশিয়া মানেই চীন। আর এখানে দেখবেন এই এশিয়া মহাদেশের জনসংখ্যায় সবচেয়ে বেশি পৃথিবীতে, তাই তো? এবং এই রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাজারে এত লোক ওদের লাগবে না। ইউজলেস ইটার্সকে ওরা বিভিন্নভাবে ভ্যাকসিন গুঁজে হোক, বিভিন্ন রকম বিধির মাধ্যমে, বিভিন্ন রকমের পলিসির মাধ্যমে ওরা ছেটে ফেলতে চাইছে এবং ছেটে ফেলছেও বটে। সে তথ্য চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন গোটা বিশ্ব জুড়ে কি হারে এই করোনামৃতের প্রভাবে মানুষের অকাল মৃত্যু অব্যাহত রয়েছে। শুধু আমাদের দেশে নয় অবশ্যই, তবে বুঝতেই পারছেন আমাদের দেশটা বেশি রকমের টার্গেট, কারণ আমাদের দেশের লোক সংখ্যা এবং এশিয়ার লোক সংখ্যা গোটা বিশ্বের সবচেয়ে এগিয়ে, মানে সবচেয়ে বেশি। তো যাই হোক, তাহলে আমরা কিভাবে অ্যালার্ট থাকবো আমি আসছি পরে এই ভিডিওর পরবর্তী শেষ অংশে। ওরা কেন এটা করছে? যে করোনা চীন থেকেই ছড়িয়েছিল আপনারা জানেন। আর এই যে দেশগুলোর কথা বললেন, সেগুলো সরাসরি সব চীনের উপনিবেশ বলুন বা চীনের কন্ট্রোলে থাকা হংকং বলুন, বা চীনের প্রভাব, চীনের পকেটের মধ্যে থাকা রাষ্ট্রই বলুন, এই সমস্ত দেশে কিন্তু করোনা ছড়াচ্ছে। ওদের তথ্য কি বলছে? বলছে যে হংকং এ কি ভয়ঙ্কর 31 জনের শরীরে করোনা পাওয়া গেছে, হাসপাতালে ভর্তির হার বাড়ছে, হসপিটালাইজেশন বাড়ছে। আর কি পাওয়া গেছে? সিঙ্গাপুরে 28% বেড়েছে করোনা পজিটিভ কেস, 28% বেড়েছে। এদিকে থাইল্যান্ড এবং চীনেও কড়া নজর রাখা হচ্ছে, সেখানেও করোনার আবার ফিরে আসছে। কেন? ওই যে দুটো ভ্যাকসিন, দুটো ডোজ নেওয়ার পরেও একটা নির্দিষ্ট সময় পরে ইমিউনিটি থাকে না, ইমিউনিটি ওয়েন করে। এটা বহু আগে এসব আমি আলোচনা করেছি, নতুনদের জন্য আরো একবার বলছি। অর্থাৎ অনাক্রম্যতা, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা আগের মতো থাকে না, তাই তখন আবার তাকে ভ্যাকসিন নিতে হয়। এটা একটা চলবে কিন্তু। অর্থাৎ আপনি যেমন মোবাইল রিচার্জ করতে থাকেন,
অ্যাপস গুলো আপডেট করতে থাকেন। আমি বহু আগেই বলেছি, ওরা সমস্ত কিছুকে স্বাস্থ্য ক্ষেত্রেও চাইবে আপনি ওষুধ খেতে থাকুন, ভ্যাকসিন নিতে থাকুন। অর্থাৎ ওরা একটা রেকারিং এক্সপেন্ডিচার নির্দিষ্ট করতে চাইছে। যেমন আপনি মোবাইল রিচার্জ করেন, ডেটা রিচার্জ করেন, তেমন করেও আপনার স্বাস্থ্য ক্ষেত্রেও ওরা ওদের যে ফার্মা কোম্পানির মুনাফা এবং আয় সেটাকে ওরা নিশ্চিত করতে চাইছে। তাই সমস্ত কিছু মানে রোগ ভালো হবে, কিওর হবে, সেরকম কোনো কিচ্ছু করবে না। হোলিস্টিকের কথা ওরা বলেই না। ওরা রোগ ম্যানেজ করার কথা বলে এবং একটি করে প্রবলেম তৈরি করে, সমস্যা তৈরি করে, সাইড এফেক্ট তৈরি করে, হাজার হাজার করে, এবং তারপরে আর সমাধান হিসেবে আরো একটি ড্রাগের কথা বলে, আরো একটি ভ্যাকসিনের কথা বলে। এই চেন রিয়াকশনে চলতে থাকবে। এটাই হলো পুঁজিবাদ, এটাই হলো জায়নিস্ট কনস্পিরেসি, যে যে বিষয়ে অমৃতস্ব পুত্র দ্বিতীয় খণ্ডে সবিস্তারে লিখেছে। তাহলে এতে এই যে ভয় দেখাচ্ছে ওরা, এটা আমি ভয় দেখানোই বলবো, তবে বাস্তবতা একেবারে নেই তা নয়। বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যে পৃথিবীর সিংহভাগ মানুষের শরীরে এবং আমাদের দেশেও প্রথম ডোজ নিয়েছে প্রায় 98% মানুষ, সরকারি তথ্য বলছে। দ্বিতীয় ডোজ 70%-এর বেশি মানুষ নিয়েছে। তৃতীয় ডোজ কম নিয়েছে, 25 থেকে 30%। কিন্তু ডোজ তো নিয়েছেই। তার ফলে কি হচ্ছে, এই করোনার যেটাতে আমরা যেমন যারা একটা ডোজও কেউ নিইনি, আমার সহযোদ্ধা পাঠকেরা যারা এই সময় থেকে আমার প্রোফাইলে ছিলেন এবং আমার কথা শুনেছেন, তাদের কিন্তু কেউ আমরা করোনায় আক্রান্ত হইনি এবং মরেও যায়নি, দিব্যি বেঁচে আছে। কিন্তু যারা নিয়েছেন তাদের শরীরে কিন্তু স্পাইক প্রোটিন কাজকর্ম করছে বিভিন্নভাবে। যারা প্রাকৃতিক পন্থায় ফিরে এসেছেন সে বিষয়ে আমার ভিন্ন একটি ভিডিও আছে, আমার এই চ্যানেলেই আছে, আগ্রহীরা খুঁজে দেখবেন। স্বাস্থ্যবিধি যারা করোনামৃত 2 ডোজ নিয়েছেন বা নিয়েছেন তাদের জন্য স্বাস্থ্যবিধি, কি করবেন, কি খাবেন, ফার্মা কোম্পানি থেকে ফিরে আসে কি করে প্রাকৃতিক পন্থায় সুস্থ জীবন যাপন করবেন, তার একটি পর্যবেক্ষণ আমি রেখেছি সেখানে। কিন্তু যারা সংখ্যাটা অন্তত কম এরকম মানুষ যারা প্রাকৃতিক পন্থায় বা যারা সতর্ক হয়েছেন বা যারা ডিডাইমার টেস্ট করছেন বা এ ব্যাপারে জানেন, এরকম সংখ্যা তো অত্যন্ত কম। বাকিদের শরীরে তো স্পাইক প্রোটিন কাজ করে চলেছে। অর্থাৎ আগামীতে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তাদের ইমিউনিটি আরো দুর্বল হয়ে পড়বে এবং তারা সাধারণ সর্দি কাশি যেটা তারা সহজেই সেরে উঠতেন, এখন কিন্তু সহজে সারবে না, ক্রনিক হয়ে যাবে। কারণ ওই যে স্পাইক প্রোটিন, ওটা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আদৌ কোনো আমাদের শরীরে নর্মালি কোনো প্রভাবই ফেলতে পারে না। সাধারণ একটা ফ্লু, মিজলি ফ্লু যেটা ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, সেটা শরীরের মধ্যে ঢুকিয়ে এডিই, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্টের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা লুক মন্তেগনিয়ার এই সম্ভাবনা আশঙ্কা আগেই জানিয়েছিলেন। এই এডিই কি, কেন, এটা নিয়ে এখানে বলা যাবে না। এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, বহু লাইভে বলেছি, ইউটিউবেও পাবেন। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট ঘটাচ্ছে, অর্থাৎ যারা ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন, করোনার ভ্যাকসিন নিয়েছেন, সেই পার্টিকুলার ভ্যারিয়েন্ট, যে ভ্যারিয়েন্টটি তার স্ট্রেইন, তার মধ্যে স্পাইক প্রোটিন ঢোকানো হয়েছে, ইনজেক্ট করা হয়েছে, সেটি করোনার যখন সাধারণ যেটা কোনো ক্ষতি করার ক্ষমতাই থাকে না সাধারণ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, সেইটা যখন আরো একটি নতুন স্ট্রেন শরীরে ঢুকছে, প্রবেশ করছে, সেটিকে আরো মারাত্মক করে তুলছে শরীরের মধ্যে থাকা যে অ্যান্টিবডি। কারণ এই অ্যান্টিবডি, যেটাকে এডি বলা হচ্ছে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট, আমাদের শরীরকে প্রোটেকশন তো দেয়ই না, বরং নতুন যে স্ট্রেন আসছে তাকে হেল্প করে, এইড করে, সাহায্য করে শরীরের সর্বনাশ করে, ইমিউন সিস্টেমে 12টা বাজায়। তো এই পরিস্থিতিকে ওরা আবার করোনা ফিরে আসছে বলে চালিয়ে দেবে। ওরা কখনোই বলবে না যে ভ্যাকসিনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। শ্বাসকষ্ট, রেসপিরেটরি প্রবলেম, কাশি, জ্বর, যেগুলো এমনিতেই আগে মানুষের ভালো হয়ে যেত, সেগুলো আর সহজে সারছে না। তো সেটা ওরা বলবে না যে এটা ভ্যাকসিনের কারণেই ঘটছে, তা বলবে না। ওরা বলবে যে করোনা ফিরে এসেছে, সতর্ক হন, সাবধান হন, বুস্টার নিন। এবং আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেখানেও দেখবেন এইসব জায়গায় যেখানে করোনা আবার ফিরে এসছে বলে ওরা বলছে, হসপিটালাইজেশন বেড়ে গেছে, সেখানে ওরা বলছে বুস্টার নিয়ে নিন, যারা বুস্টার নেননি বুস্টার নিয়ে নিন, যারা এখনো নেননি তারা নিয়ে নিন, বলে ওরা প্যানিক বাজি করছে।
অর্থাৎ আমরা প্রাথমিকভাবে দেখতে পাবো, বুঝতে পারছি যে এই খবরটার মূল একটা প্রথম প্রাথমিক উদ্দেশ্য কি, মানুষকে বুস্টার নিতে আবার প্রলোভিত করা বলুন বা প্রণোদিত করা বলুন, অর্থাৎ ব্যবসাটা করা, যেটা করোনা বুস্টারে বা করোনার ভ্যাকসিনের বাজার একেবারে এখন তলানের দিকে, আমি বহু আগেই বলেছি, যেটা আপনারা জানেন। তো সেই বাজারটাকে চাঙ্গা করতে হবে, কারণ ভ্যাকসিন অনেকেই বানাচ্ছে, কিছু স্টক পড়ে আছে এখনো, সেগুলোকে ক্লিয়ার করতে হবে। এবং পুরনো স্টক অবশ্যই, যেমন কোভিশিল্ড আমাদের বাজার থেকেই তুলে নেওয়া হয়েছে, সেরাম ইনস্টিটিউট তুলে নিয়েছে ভয়ে, মারধর খাওয়ার একটা ভয় ছিল, এটা আপনারা জানেন, কারণ কোভিশিল্ডের কার্যকলাপ আমরা ইতিমধ্যেই জানি। কিন্তু সমস্যাটা কোথায়? মানুষকে প্যানিকে অব্যাহত রাখতে হবে, প্যানিকবাজি অব্যাহত করতেই হবে, রাখতেই হবে। কেন? কারণ এটাই যে সেকেন্ড জেনারেশন করোনা ভ্যাকসিন আসছে, এটা আমি বহু আগেই বলেছি, 2021-এই বলেছি, যখন করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেটা আপনারা নিয়েছেন, কোভিশিল্ড আমাদের দেশে সিংহভাগ মানুষ নিয়েছেন, তখনই আমি বলি এক মাঘে কিন্তু শীত যায় না, আবার আসবে। তখন বলা হবে যে করোনার নতুন নতুন যে স্ট্রেন, অমিক্রন থেকে শুরু করে আরো সব ট্রেন বেরিয়েছে, তো সেগুলোকে মোকাবিলা করার জন্য আরো শক্তিশালী ভ্যাকসিন আসবে। আমি 2021-এই বলেছি, সেই চ্যানেল তো উড়িয়ে দিয়েছে ওরা। তো যারা আমার সহযোদ্ধা সেই সময়ে ছিলেন তারা জানেন, এই নেক্সট জেনারেশন করোনা ভ্যাকসিন বা সেকেন্ড জেনারেশন করোনা ভ্যাকসিন সম্পর্কে আমার ভিন্ন ভিডিও ছিল, এই চ্যানেলে আছে কিনা জানি না, তো সেই চ্যানেলে তো ছিলই, এই চ্যানেলেও থাকতে পারে, পুরনো ভিডিও দেখবেন। তো সেখানে আমি যেটা বলেছিলাম, তো সেটাই তার 1 বছর পরে 2022-এ সত্য প্রমাণিত হয়, এবং সেই খবরও আমি লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। 2022-এর জুলাই মাসে আমাদের সরকারের যে কোভিড টেকনিক্যাল অ্যাডভাইসারি কমিটির এনকে অরোরা ছিলেন সেই সময় দায়িত্বে, তিনিও সেটা বলেন যে হ্যাঁ, আমরা সেকেন্ড জেনারেশন করোনা ভ্যাকসিন বা নেক্সট জেনারেশন করোনা ভ্যাকসিন বানাচ্ছি, তোড়জোড় চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভ্যাকসিন ক্যান্ডিডেট গোটা বিশ্ব জুড়ে কিন্তু ট্রায়াল চলছে। আগে হ্যাঁ, তো সেগুলোকে তো বাজারে আনবে ওরা, তার জন্য তো ক্ষেত্র তৈরি রাখতে হবে। তো ক্ষেত্র ওরা ইতিমধ্যেই তৈরি করে রেখেছে, ভেতরে গুঁজে দিয়ে ডিম্যান্ড যাতে করে আগামীতে হয় সেই পরিস্থিতি ওরা তৈরি করে রেখেছে। পাশাপাশি প্যানিকবাজি, সেটাও তো জানান দিতে হবে, অব্যাহত রাখতে হবে। আর এই কারণে এই মিডিয়াকে ফান্ডিং করে ওরা এই প্যানিকবাজিটাকে অব্যাহত রাখছে। আসুন দেখে নিই এই সেকেন্ড জেনারেশন করোনা ভ্যাকসিন বা নেক্সট জেনারেশন করোনা ভ্যাকসিন সম্পর্কে ওরা কি বলছে। এ বিষয়ে আমার আগে বিস্তারিত আলোচনা আছে, আমি এখানে সংক্ষেপে সারছি। কি, এতদিন যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন, সেটা কোভিশিল্ডই হোক যে ভেক্টর ভাইরাল ভ্যাকসিন কোভিশিল্ড, বা ওই মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন ফাইজার বলুন, মডার্না বলুন, যেটাই মানুষ নিয়ে থাকুন না কেন, সেটা হচ্ছে স্পাইক প্রোটিনকে আধার করে তৈরি করা ভ্যাকসিন। অর্থাৎ আপনারা জানেন যে করোনার যে SARS-CoV-2 যে ভাইরাসটি, করোনা ভাইরাস বলা হচ্ছে, তো যাই হোক, সেই এক কথায় সেই ভাইরাসটির বাইরে দেখবেন কাটা 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 খোঁচা 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 দেখবেন একটা ছবি থাকে, আপনারা সেটা বহুল পরিচিত ছবি। তো সেটাকেই বা আউটার লেয়ার যেটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে স্পাইক প্রোটিন বা কাঁটা প্রোটিন। তো সেই প্রোটিনকে ব্যবহার করে আমাদের দেহে ভ্যাকসিনে সেই প্রোটিন আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের ইমিউন সিস্টেমকে বলা হয়েছে এই যে প্রোটিনটাকে চিনে রাখো হে ইমিউন সিস্টেম, এই প্রোটিনকে মোকাবিলা করার জন্য তোমরা অ্যান্টিবডি বানাও এবং মোকাবিলা করো, যাতে করে পরবর্তীকালে সত্যিকারের করোনা ভাইরাস ঢুকবে, এটা তো ভ্যাকসিনের, এটা তো দুর্বল, অ্যাটিনিউয়েটেড, যাই হোক, এবার সত্যিকারের যখন ঢুকবে তাকে তোমরা মোকাবিলা করতে পারবে অ্যান্টিবডি দিয়ে। এটা মোদ্দা কথা সহজ করে বলা, আরো অনেক টেকনিক্যালিটিস এখানে আছে, কারণ এখানে প্রথম এই কোভিশিল্ডের মধ্যে বিশেষ করে ভেক্টর হিসেবে শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস ব্যবহার করা হয়েছে, যেটা একেবারে নতুন ঘটনা, মানে যেটা বিশ্বের ইতিহাসে আগে কখনো অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর বা শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাসকে ব্যবহার করা হয়নি ভ্যাকসিনে। সেই অ্যাডিনো ভাইরাস কিন্তু আমাদের শরীরে যারা কোভিশিল্ড নিয়েছি তারা শরীরে প্রবেশ করানো হয়েছে, এবং এটা হচ্ছে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আগের ভিডিওগুলোতে পাবেন, এখানে সেই আলোচনায় যাচ্ছি না, ভিডিও দীর্ঘ হয়ে যাবে।
তো সেই একটা প্রভাবে মানুষ, সবাই না হলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আগামীতে ভুগবেন, অসুস্থ হবেন, এবং সেগুলোকে বলাই বাহুল্য করোনা বলে দাগিয়ে দেওয়া হবে, করোনা টেস্ট আবার আসবে। তো এই যে ভ্যাকসিন, এবার যেটা সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন বা নেক্সট জেনারেশন করোনা ভ্যাকসিন বলা হচ্ছে, সেটা কি বৈশিষ্ট্য? ওরা বলছে যে এবারে আমরা নিউক্লিয় ক্যাপসিড যে প্রোটিন, সেটাকেও রাখছি। সেটা কি জিনিস? এই যে স্পাইক প্রোটিন তো করোনার আউটার লেয়ার, বাইরের সারফেস প্রোটিন বলা হচ্ছে, সেটা খুব বেশি মিউটেট করে। ওরাই বলছে, ওদেরই বিজ্ঞান, দিয়ে দেবো, লিঙ্ক দেখে নেবেন, জার্নালের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন যারা লিঙ্ক চান। তবে আমার পাঠক সহযোদ্ধা যারা রয়েছেন প্রথম থেকে, তারা লিঙ্কের খোঁজ করেন না। তো যাই হোক, তবু আমার দেওয়াটা কর্তব্য। তো সেখানে কি বলা হচ্ছে যে এই সারফেস প্রোটিন যেটা, মানে স্পাইক প্রোটিন, এটা বাইরের প্রোটিন, সেটা খুব ঘন ঘন মিউটেট করে। আর ঘন ঘন মিউটেট করে বলে, মিউটেশনটা বেশি বলে, এই মিউটেটেড ভাইরাস যখন শরীরে প্রবেশ করছে তখন তাকে ট্যাকল করতে পারছে না এক্সিস্টিং অ্যান্টিবডি, অর্থাৎ আপনি যে ভ্যাকসিনটা নিয়ে রেখেছেন এবং তার যে অ্যান্টিবডি, সেটা আর তাকে, সেই যে ভাইরাস যেটা মিউটেটেড হলো, স্পাইক প্রোটিন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, মিউটেট করছে, সেটাকে সে আর ট্যাকল করতে পারছে না। পাশাপাশি ইমিউনিটি তো ওয়েন করে যাচ্ছে একটা সময়ের পরে। তাহলে কি করতে হবে? তাহলে এমন কোন প্রোটিনকে আধার করে তাকে বা ইনক্লুড করে ভ্যাকসিন বানাতে হবে যে প্রোটিনের মিউটেশন রেট, অর্থাৎ পরিবর্তনের হার, নিজেকে পরিবর্তন করে নেয়। তো এরা টিকে থাকতে গেলে দেখবেন এরা মিউটেট করে। সেই হারটা সবচেয়ে কম। সেটা কোথায়? সেটা হচ্ছে নিউক্লিয়াসে যে প্রোটিন থাকে। নিউক্লিয়াস আপনারা তো জানেন, কোষের ব্যাপার ট্যাপার আর কি। তো নিউক্লিয়াসে যে প্রোটিন থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড প্রোটিন। তো সেই প্রোটিনকে আধার করেও যদি ভ্যাকসিনে ঢোকা হয়, অর্থাৎ ব্যবহার করা হয়, অর্থাৎ সারফেস প্রোটিনও থাকলো, স্পাইক প্রোটিনও থাকলো, এবং নিউক্লিয়াসের প্রোটিন, নিউক্লিও ক্যাপসিড প্রোটিনও থাকলো, এই দুটোকে কম্বাইন করে যদি ভ্যাকসিন বানানো হয়, তাহলে কি সুবিধা হচ্ছে? এরপরে যে ভাইরাসগুলো, যেগুলো সারফেস প্রোটিনের মিউটেশন হচ্ছে, পাশাপাশি সেটা তো দ্রুত হারে হচ্ছে, তো সেখানে যদি ট্যাকল নাও করা যায়, ওই যে নিউক্লিও ক্যাপসিড প্রোটিন, সেটার মিউটেশন রেট অত্যন্ত কম। কিন্তু হয়, একেবারে বন্ধ বলছে না, হয়। তো সেইটাকে যদি আধার করে ভ্যাকসিনে ব্যবহার করা হয়, তাহলে কি হচ্ছে? তাহলে সেই ভ্যাকসিনটা অনেক দিন পর্যন্ত কাজ করবে। আগামী যে স্ট্রেনগুলো আসছে করোনার, তাকেও ফাইট করতে পারবে, একসাথে অনেকগুলো স্ট্রেনকে মোকাবিলা করতে পারবে, যেহেতু নিউক্লিও ক্যাপসিড যেটা থাকছে, সেই প্রোটিনটা, সেটার মিউটেশন খুব কম হয়, খুব স্লো হয়, তাই দীর্ঘকাল কাজ করবে। এটাই ওদের যুক্তি। তাই নিশ্চিন্ত থাকুন, এবারে আমরা আনতে চলেছি নেক্সট জেনারেশন করোনা ভ্যাকসিন, যা আপনাকে সুস্থ রাখবে, দুর্দান্ত চনমনে করে দেবে। কিন্তু কতদিন? সেটাও তো মিউটেট করে। বাজার বুঝে ওরা তখন আবার দেখবেন 2 বছর বাদে, 3 বছর বাদে জল মাপবে। অবশ্যই মানুষ কতটা খাচ্ছে, কতটা বিদ্রোহ করছে, কতটা প্রতিবাদ করছে, ওটা দেখে ওরা করে। বলবে হ্যাঁ, এবার আরো একটা আমরা আনছি, থার্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন হচ্ছে থার্ড জেনারেশন কি? তখন ওরা বলবে, আমি আগাম বলে রাখছি কিন্তু, তখন ওরা বলবে এই নিউক্লিও ক্যাপসিড প্রোটিনও মিউটেট করছে, আমরা দেখতে পাচ্ছি। তাই আগের ভ্যাকসিনও এবার কাজ করছে না, তাই আমরা থার্ড জেনারেশন আনছি। হ্যাঁ, যেমন করে দেখবেন ফাইটার জেট এখন কি আমাদের, রাফায়েল কি 4.5, জেট 10C কি 4.5, আর বেস্ট যেটা এখন আমেরিকা বা চীনের কাছে আছে, অন্য দেশে বিক্রি করেনি এখনো, সেটা কি ফিফথ জেনারেশন, তাই তো? ফিফথ জেনারেশন ফাইটার জেট। তো ভ্যাকসিনের ক্ষেত্রে কেন জেনারেশন থাকবে না বলুন দেখি? আমরা এগোচ্ছি না? এগোচ্ছি তো, সভ্য মানুষ তো। এক ভ্যাকসিনে চলবে? চলবে না। এক ভ্যাকসিনে সব কাজ হয়ে গেলে, এক ওষুধে সব কাজ হয়ে গেলে, ওরা করে কমবে খাবে কি করে? ওদের মুনাফা কি করে হবে? কি করে হবে মুনাফা? তাই বারবার আমার দুটো লাইন মনে রাখবেন, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, যেটা মাথায় রাখতে হবে, বারবার করে কিন্তু বলে দিচ্ছে। তাই ফাঁদে পা দেবেন না। তো এবার প্রশ্ন করুন, এবার কি আগের মতো করে আবার আমাদের দেশেও করোনা আসবে? একেবারে নিশ্চিত থাকুন। তো আগের মতো করে কি লকডাউন করতে পারবে? সম্ভাবনা এখনো নেই, তবে ওরা চেষ্টা করছে। ইউরোপ আমেরিকাতে পারবে না, কারণ ইউরোপ আমেরিকা মানুষ, লক্ষ লক্ষ মানুষ পথে বেরিয়েছে, আমরা জানি। এ নিয়ে ভিন্ন ভিডিও আছে, আমার লেখালেখি আছে, দ্বিতীয় খণ্ড বিস্তারে লিখেছে। সেখানে ডক্টরস ফর ট্রুথ বলে একটি বড় সংগঠন,
হাজার হাজার ডাক্তার তারা পর্যন্ত পথে নেমেছিল। আমাদের দেশে কজন ডাক্তার পথে নেমেছে, কি বুঝলেন? তাই ওসব দেশে আর ভয় দেখিয়ে ওরকম করে আগের মতো করে লকডাউন ওরা করতে পারবে না, কিন্তু আমাদের দেশে আলবাত পারবে। কারণ কি দেখুন, প্যান্ডেমিক ট্রিটি যদি ওরা কার্যকর করতে পারে, প্যান্ডেমিক ট্রিটি থেকে ইতিমধ্যেই আমেরিকা বেরিয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, অর্থাৎ আমেরিকাতে আর ওই প্যান্ডেমিক ট্রিটি বলবৎ করা যাবে না। অর্থাৎ আমেরিকার গল্প ভুলে যান এবং ইউরোপের গল্প ভুলে যান, ধরে রাখুন আর কি। তাহলে গল্পটা কোথায়? তৃতীয় বিশ্ব, মূলত যেখানে পপুলেশন বেশি, যেখানে বাজার এখনো আছে, যেখানে মানুষ এখনো পুরোটা সবাই ভদ্রন্যক হয়নি, যারা এখনো ভ্যাকসিনের মোহতে আছেন, ভ্যাকসিন আসলে কি যারা এখনো বোঝেন না, তাদের জন্য ভালো রকম বাজার এখনো তৃতীয় বিশ্ব। বিশেষ করে আমাদের বড় জনসংখ্যার দেশ এবং আমাদের সরকার দালাল সরকার, যারা জনগণের টাকা দিয়ে ইতিমধ্যেই কোভিশিল্ড প্রায় 50,000 কোটি টাকা কোভিশিল্ডই কিনেছে জনগণের টাকায়। আর আপনারা ভাবছেন ফ্রিতে দিয়েছে, ফ্রিতে দেয়নি। ফ্রিতে আপনারা অন্য কিছু পেয়েছেন, যেটা এখন অনেকে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অনেকে টের পেয়ে চলে গেছেন, কিন্তু বুঝতে পারেননি শেষ মুহূর্ত পর্যন্ত কেন গেলেন অকালে, বুঝতে পারেননি। কারণ বোঝানোর মতো পরিস্থিতি বা সুযোগ তার আশেপাশে কেউ ছিল না। তাহলে ওরা কি করতে পারে? 19শে মে প্যান্ডেমিক ট্রিটির বৈঠক আছে, সেখানে সই সাবতের ব্যাপার আছে, আরো একবার রিভিউ এর ব্যাপার আছে। সেটা যদি একবার করতে পারে, তখন কিন্তু আমেরিকাতে আগের মতো লকডাউন করতে না পারলেও এই তৃতীয় বিশ্ব দেশগুলো, যাদের শিরদাঁড়া নেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো যারা রয়েছেন, বাইরে 56 ইঞ্চি ভেতরে মিলিমিটার, তো তারা তো মেনে নেবেন, অবশ্যই মেনে নেবেন। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকা, এশিয়া মেনে নেবে, আর চীন তো বুঝতেই পারছেন। তাহলে প্যান্ডেমিক ট্রিটির মানে হু এর এখন পাওয়ার হাউস কে হলো? আমেরিকা তো বেরিয়ে গেল। তাহলে হু, এই যে স্বাস্থ্য, আমেরিকা এখন অন্য ট্রেড দেখছে, ভাগাভাগি হয়ে গেছে। ভ্যাকসিনের ট্রেড এবং প্যান্ডেমিককে কেন্দ্র করে যে ব্যবসা, সেটা এখন কে দেখবে? চীন দেখবে। তাই আমেরিকা বেরিয়ে গিয়ে চীনকে সুযোগ করে দিল। এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর গল্প। বাইরে মনে হবে শত্রু, দারুণ শত্রু, কিন্তু ভেতরে ভেতরে সব কিন্তু একাকার। বারবার বলছি। তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে প্যান্ডেমিক বলবৎ করা থেকে শুরু করে ভ্যাকসিনের বাজার অব্যাহত রাখা এবং ডিপপুলেশন এবং ফার্মা কোম্পানিকে মুনাফায় পৌঁছে দেওয়া, পাশাপাশি মানুষকে অসুস্থ করার কার্যক্রম এবং প্যানিকবাজি, স্বাস্থ্যকে সামনে রেখে ভয় দেখিয়ে, সেই কার্যক্রম অবশ্যই হু চালিয়ে যাবে। তার এখন একটা অস্ত্র প্যান্ডেমিক ট্রেড। ব্যাক করবে কে? আমেরিকা তো বেরিয়ে গেল, সাহায্য করবে অবশ্যই চীন। তাই দেখুন খেয়াল করে, যেখান থেকে এই করোনা ভাইরাস আবার ফিরে এসছে, করোনা আবার ফিরে এসেছে, যে গল্পগুলো আমাদের সামনে আসছে, সেগুলো কিন্তু সব চীনের। সিঙ্গাপুর, হংকং এবং চীন নিজেই, থাইল্যান্ড, কে এলাকাটা ভাবুন, প্রভাবগুলো ভাবুন। তাই এবার প্যান্ডেমিক ট্রিটি বলবৎ করবে চীন, মাঠে নামবে চীন, ওই ক্ষেত্রটা চীনের। তাই প্যান্ডেমিক ট্রিটি নিয়ে আমেরিকার ভয় নেই, ইউরোপেরও ভয় ততটা নেই, মানুষ জাগ্রত। কিন্তু আমার এই আশঙ্কা আছে, আশঙ্কা তো আছেই, কারণ আমাদের দেশের মানুষ এখনো সেইভাবে জাগ্রত নন। কেউ কেউ আমরা জাগলেও ভোকাল নই, পথে ঘাটে লক্ষ লক্ষ মানুষের ভিড় করতে আমরা পারি না। কয়েকশো লোক হয় বড় জোর, আমরা কয়েকবার করেছি, কয়েকশো লোক হয়েছে, 200-300 লোক হয়েছে। সংখ্যাটা যদি অন্তত কয়েক হাজার না হয়, তাহলে কিন্তু ওরা ভয় পাবে না, ভয় পাবে না। তাই ওরা এখন জল মেপে নিচ্ছে, প্যানিকবাজি অব্যাহত রাখছে। কিন্তু এখনই ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এখন থেকে যদি আপনারা সচেতনতা বিস্তার না করেন, আশপাশে না বলেন, পাড়া প্রতিবেশীকে না বলেন, এই বেশ ভালো আছি বলে জীবনটা কাটিয়ে দেন, পরবর্তীতে কিন্তু ইট উইল বি টু লেট, টু লেট। 19শে মে নজর রাখুন প্যান্ডেমিক ট্রিটি কি হয়। এদিকে তো যুদ্ধ তো খেলা বুঝলেন, আর্মস ওয়ারটা হয়ে গেল, মানে আর্মস ট্রেডের ব্যাপারটা হয়ে গেল। এবার মিটে যেতেই এবার এই কোকোরোরা কে ওরা ফিরিয়ে আনলো।
রুটি রুজির গল্প নেই, জীবিকার গল্প নেই, কিছু নেই, শুধু প্যানিকবাজি, যুদ্ধের প্যানিক, এবার করোনার প্যানিক। তাই বলছি প্যানিকে পা দেবেন না। প্যানিকে পা দিয়েছেন কি মরেছেন। চোখ কান খোলা রাখুন। মিডিয়ার খবর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। প্রশ্ন করুন, নেপথ্যের গল্পটা বোঝার চেষ্টা করুন। করোনা কেন যাচ্ছে না? এত কিছু রোগের গল্পই আর নেই, শুধু করোনাটাই যাচ্ছে না কেন? কারণ ওই ভ্যাকসিন ওরা বানাচ্ছে, অন্তত 7 থেকে 8টি কোম্পানি ভ্যাকসিন বানাচ্ছে, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন ট্রায়াল চলছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তাই আবার বলছি, সতর্ক থাকুন, প্রাকৃতিক পন্থায় ফিরুন। বাড়িতে টব থাকলে বা মাটি থাকলে ঔষধি গাছ লাগান। আমি বারবার করে আবার বলছি, সে ঘৃতকুমারী হোক, তুলসী হোক, কালমেঘ হোক, নিম গাছ যদি আপনার সম্ভব হয় মাটি থাকে, এই গাছগুলো লাগান। কারণ আগামীতে ফার্মা কোম্পানির যে এবং ইন্স্যুরেন্স মিলে যা করবে, তাতে করে সাধারণ অসুখ বিসুখের ট্রিটমেন্ট করার ক্ষমতাও আপনার থাকবে না, ঘটি বাটি বিক্রি করতে হবে, কারণ সব প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। প্রশ্ন করুন, পাশাপাশি চোখ কান খোলা রাখুন। ভালো থাকুন।